সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ব্যবস্থাটি স্থায়ী করার পরামর্শ বিশ্লেষকদের। গুম খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, গণহত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। 80,000 কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা রেহানার বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। ব্যক্তির স্বার্থে দলকে ব্যবহার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তারেক রহমানের। নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বললেন নেতারা। আগামী সংসদ নির্বাচন হবে ব্যালটে, জানিয়েছেন সিইসি। নির্বাচন নিয়ে স্পষ্ট রোড ম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা, বলেছেন প্রেস সচিব। 3 তারিখ ঠিক করবে ইসি। বিজয় দিবস নিয়ে মোদির স্ট্যাটাসের ব্যাপারে প্রতিক্রিয়া দেবে ঢাকা। বাংলাদেশের মানুষ ভারত নয় মোদি বিরোধী, মন্তব্য সার্জিস আলমের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল হয়েছে। পুনর্বহাল করা হয়েছে গণভোট ব্যবস্থা। অসাংবিধানিক পন্থায় ক্ষমতা গ্রহণ এবং সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধন, অযোগ্য সংক্রান্ত সংবিধানের 7 এর ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। নিম্ন আদালতকে সুপ্রিম কোর্টের মতো ক্ষমতা দেয়া সংক্রান্ত 44 এর 2 অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়েছে রায়। আহমেদ সরদারের রিপোর্ট। কনস্টিটিউশন 15 অ্যামেন্ডমেন্ট বিল 2011 সংসদে পাস হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ আরও বেশ কিছু বিষয়ে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে এবছরের 18 আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। আদালত রুল জারি করলে তাতে পক্ষভুক্ত হয় বিএনপি, জামাত সহ কয়েকটি দল। পঞ্চদশ সংশোধনী আইনের বেশ কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে অক্টোবরে আরেকটি রিট করেন নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। দুটি রুলের উপর শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে। কোর্ট বলেছেন যে এটা আমি অ্যাজ এ হোল আল্ট্রাভাইরাস বলছি না। সেকেন্ড, উনি বললেন আর্টিকেল 7 এবং এ এবং 7B এই দুইটা আল্ট্রাভাইরাস, কারণ এটা ধরে নিতে হবে দিস ইজ নন এস্ট, অর্থাৎ এটা আইনে ছিলই না। কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন 44(2)তে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন, এটা অবৈধ। হার্ড ওনারা বলেছেন রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। এর রায়কে ঐতিহাসিক এবং এর ফলে দলীয় সরকারের অধীন একতরফা নির্বাচনের পথ বন্ধ হবে বলে আশা রিটকারী ও তার আইনজীবীর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে 54টি বিধিবিধান সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন, পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো পরিবেশগত বায়োডাইভার্সিটির প্রিন্সিপাল। আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলছেন, গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। বিএনপির আইনজীবীরা মনে করেন এই রায় জনগণের ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ, যার জন্য তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য, যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অব দ্য পিপুল রিফ্লেক্টেড হয়নি। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন একটা সংসদ তার পরবর্তী সংসদকে এই মর্মে বাধ্য করতে পারেন না তারা কোনটা করবেন কি করবেন না, কারণ কনস্টিটিউশন, সংবিধান হচ্ছে একটি লিভিং ডকুমেন্ট। সময় এবং স্থানের পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের সংশোধনের প্রয়োজন হতে পারে। জনগণের ইচ্ছার প্রতিফলন ছাড়া
কোনো সংবিধানই সংশোধন করা সম্ভব নয়। কাজেই এইটা প্রমাণ হয়ে গেছে যে ভবিষ্যতেও কেউ যাতে করে এইভাবে সংবিধানকে জনগণের ইচ্ছার বাইরে গিয়ে সংশোধন না করে, সেটা একটা মেসেজ। অ্যাটর্নি জেনারেল অবশ্য মনে করেন ত্রয়োদশ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। এটা হলো একটা ইন্টারপ্রিটেশন। দ্বিতীয় ইন্টারপ্রিটেশন হলো আপনি যদি 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের কথা চিন্তা করেন, ওখানে 7 জন আনঅ্যানিমাসলি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অন্তত 2টি নির্বাচন হতে হবে। এই যে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়কের আগে আন্ডারে হবে, সেইটার আগেই আপনার যখন 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে আসলো, তখন ওইটা ধরে নেওয়া হবে যে ওইটা দ্যাট ইজ ইন অ্যাবিয়েন্স। ওই জাজমেন্টের রেশিওটা এখনও অপারেটিভ আছে, কার্যকর আছে। অ্যাটলিস্ট আগামী 2টি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেটিভ ইন্টারভেনশনও লাগে না। 2025-এর জানুয়ারির তৃতীয় সপ্তাহে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের রিভিউর শুনানি হবার কথা রয়েছে। আদালতের রায়ের পর 2011 সালের 30 মে সংসদের বিশেষ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের। সেই বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে কোনো রাজনৈতিক সংকট দেখা দেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৎকালীন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বলেছিলেন যে কোনো সংকটই সমাধানের পথ খুঁজে দিবে। একদলীয় সরকারের অধীন 2014, 2018 এবং 2024-এর নির্বাচনের পর দেশে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, ক্ষমতা ত্যাগ করে দেশ ছেড়ে সেই সংকটের সমাধান হবে এমনটা নিশ্চয়ই সেদিন কোনো রাজনীতিবিদই কল্পনা করেননি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংবিধানের ৫ম সংশোধনী বাতিলকে স্বাগত জানিয়ে ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী করার পরামর্শ দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনের সময়সীমা স্পষ্ট করার বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন তারা। জাতীয় ঐকমত্য কমিশন গঠনে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতের তাগিদও দিয়েছেন তারা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 তারিখে শপথ নেয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আলোচনা ছিল সরকারের মেয়াদ আর নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে। সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথা। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। সরকার প্রধানের জাতীয় নির্বাচনের সময় স্পষ্ট করার বিষয়টিকে স্বাগত জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা আশা করছেন এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমে আসবে। ঐকমত্য কমিশন নিয়ে নিজেদের পরামর্শও দেন তারা। আগামী ডিসেম্বর অথবা পরের জানুয়ারি মাসের মধ্যে বা প্রথম দিকে এই নির্বাচনটি হবে। এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, কেননা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা দ্বিধা দ্বন্দ্ব সরকারের এই নির্বাচন নিয়ে বা এটাকে প্রলম্বিত করার মেয়াদকাল নিয়ে একটা সংশয় যেটা তৈরি হচ্ছিল এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে যে ধরনের কথা উঠে আসছিল, তাতে আপাত দৃষ্টিতে মানুষের মনের মধ্যে হচ্ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমার মনে হয় গতকাল প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে এটা দূর হবে। রাষ্ট্র পরিচালনায় যে পলিটিক্যাল উইজডম দরকার, যে রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক কৌশল দরকার, সেটা তো উনি কিংবা ওনাদের নাই। সেটা তো ইতিমধ্যে বিএনপির তরফ থেকে বলা হয়েছে, নাগরিক ঐক্যের তরফ থেকে বলা হয়েছে, প্রফেসর আনু মোহাম্মদ তারা বলেছেন, সবাই আন্দোলনের সাথে যারা ছিলেন সবাই বলেছেন। তো এই জিনিসটা ওনারা কেন এটাকে অ্যাকোমোডেট করছেন না কেন? এটাকে নিয়ে ওনারা কেন যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ করে সামনে এগোচ্ছেন না কেন? সংবিধানের ৫ম সংশোধন বাতিলকে স্বাগত জানিয়ে গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী করার উপর জোর দেন বিশিষ্টজনরা। নির্বাচনী বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা স্থায়ীভাবে রেখে দিতে হবে, কারণ এখানে কিন্তু রাজনীতিবিদরা এবং আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করেছেন সেটা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতে তারা ব্যর্থ হয়েছেন। দলীয় সরকার এটা চরমভাবে ব্যর্থ হয়েছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের এই ব্যবস্থা ছাড়া বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় যে ব্যবস্থা সেটা কিন্তু টিকবে না। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি প্ল্যাটফর্ম করার পরামর্শও দেন বিশেষজ্ঞরা। সরকারের যে ব্যবস্থা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের নিউক্লিয়াস শেখ হাসিনা। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই-আগস্ট গণহত্যায় আনিসুল হক সহ 16 জনের বিরুদ্ধে তদন্তও 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। এসএম ফয়েজের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক 12 মন্ত্রীকে দ্বিতীয় দফা হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় অনেককে বিমর্ষ দেখা গেলেও হাস্যোজ্জ্বল ছিলেন রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। বিমর্ষ ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? দোয়া করবেন ভাই। বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আছি। মঙ্গলবার বেলা 11টার দিকে গাজীপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় পতিত আওয়ামী লীগের সাবেক 12 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও 1 বিচারপতি সহ 16 জনকে। আদালতে কার্যক্রমের শুরুতে শেখ হাসিনার বিষয়ে তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় চায় প্রসিকিউশন টিম। তুলে ধরা হয় গুম কমিশনের রিপোর্ট। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার আমলে হওয়া সব গুম হত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। অপরাধের যে নিউক্লিয়াস শেখ হাসিনার মামলায় আদালতের কাছে উপস্থাপন করেছি যে আমরা তদন্ত রিপোর্ট অনেক দূর অগ্রসর হয়েছি, কিন্তু পাশাপাশি জুলাই আগস্টের সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিচারপতি ও সাবেক সচিব সহ 16 জনের তদন্ত রিপোর্ট 2 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। যত সায়েন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি, মামলাগুলোকে এমনভাবে নিয়ে আসছি যাতে করে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায়, সেগুলোর ব্যাপারেও আমরা সচেষ্ট আছি। বিশেষ করে 2-1 উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, যারা গুমের মধ্যে 2-1 জনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন। জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ হতে সময় লাগবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য এবং আদালতকে সহযোগিতা না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। 9টি প্রকল্পে অনিয়মের জন্য শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করবে দুদক। আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা এবং বেবজার বিভিন্ন প্রকল্প সহ 9টি প্রকল্পে অন্তত 80,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ তাদের বিরুদ্ধে। এসব অর্থ দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক জানিয়েছে, আপাতত এই 4 জনের বিষয়ে অনুসন্ধান শুরু হবে। সংশ্লিষ্ট এবং সহায়তাকারী আরও ব্যক্তিদের নাম আসতে পারে পরে। প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লুটপাটের অভিযোগও
সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জামি ও নিশিরাতের নির্বাচনে বিএনপি বিশ্বাসী নয় বলেও জানিয়েছেন তিনি। বিকেলে নারায়ণগঞ্জে ৩১ দফা সংক্রান্ত বিএনপির ঢাকা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দলের মতামতের প্রতিফলন এই ৩১ দফা। দফাগুলো বাস্তবায়ন করতে হলে দলকে ক্ষমতায় যেতে হবে। জনগণের ভোটের মাধ্যমে প্রথমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে এই আন্দোলন ব্যর্থ হবে বলেও জানান তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে। যদি কেউ ভাবেন খুব সহজে এবারের নির্বাচন হবে, সেটি ভুল। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন হবে বলেও জানান তারেক রহমান। আমি শুরুতেই যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে, আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি, দেশের মানুষকে নিয়ে যেই চিন্তা করছি, যেই কর্মসূচিগুলো দিয়েছি আমরা, আমরা আমিরামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি, দেশের মানুষকে নিয়ে যেই চিন্তা করছি, যেই কর্মসূচিগুলো দিয়েছি আমরা ৩১ দফার ভিতরে, এগুলোকে সফল করতে হলে আমাদেরকে জনগণের সমর্থন প্রয়োজন, জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে। এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ, সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। এদিকে বিএনপি নেতারা বলেছেন, কয়েকজন মিলে টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। তারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রবর্তক বেগম খালেদা জিয়া সরকার। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজ করবে না। রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের, রিফর্ম হতে হবে সংসদে, রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে না। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া। ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর জানিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, সঠিক নির্বাচনের জন্যই প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই যে নির্বাচনী ব্যবস্থা, ভোট যাতে সঠিকভাবে হয়, সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে, সেটিরও প্রবর্তক এই যে খসরু ভাই সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে পার্লামেন্ট ছিল, দে ডিড ইট। কাজেই বাংলাদেশের যত কিছু ভালো অর্জন, যত সংস্কার, আমরাও মনে করি তারই ধারাবাহিকতায় 2017-তে ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে উপস্থাপন করেছিল। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন বিএনপি নেতারা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে। সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন করতে প্রস্তুত কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দলগুলোই প্রধান স্টেক হোল্ডার, সবার সঙ্গে আলোচনা করবেন তারা। নির্বাচনে আওয়ামী লীগের আসা না আসা রাজনৈতিক ফয়সালার বিষয় বলেও সিইসি মন্তব্য করেছেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন কোনো দিন বাদ আছে তারা সবসময় বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, এটা তাদের মূল দাবি। তো এখন আমি তো স্থানীয় সরকার নির্বাচন করলে তো ওই কাজটা হচ্ছে না।
আর আমাদের প্রস্তুতিটা কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা আগাচ্ছি। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই, আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। যেভাবে করলে একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায় আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব। এইটুকু এশিওর করতে পারি যে আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা কোনো নির্ধারণ করবো না। আমরা যে ন্যায্যতার ভিত্তিতে যেখানে দেখি যে মোটিভেটেড ওয়েতে করা হয়েছে সেখানে আমরা হাত দেব, এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা এটা ফিক্স করব। D8 সম্মেলনে যোগ দিতে রাতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণে রাত 1টায় ঢাকা ছাড়বেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা তারুণ্যের শক্তি এবং সম্ভাবনা নিয়ে কাজ করছেন। তার এই সফর বৈশ্বিক ফোরামে বড় পরিসরে কাজ করার সুযোগ সৃষ্টি করবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে। শিক্ষা খাতে ঘুষ, বাণিজ্য, দুর্নীতি বন্ধে ধাপে ধাপে কাজ করবে সরকার। 2026 সালের জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। বিষয়টি প্রধান উপদেষ্টা স্পষ্ট রোডম্যাপ বলেও উল্লেখ করেছেন প্রেস সচিব। তিনি বলেছেন, সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য হলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে নির্বাচন কমিশন। এক প্রশ্নের জবাবে বলেছেন, ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে যাবার বিষয়টি সরকার খতিয়ে দেখছেন। তিনি গেল 3 মাস দেশে ছিলেন কিনা তাও যাচাই বাছাই করা হচ্ছে। গণ অভ্যুত্থানের রক্ত যার হাতেই আছে তিনি যেই হোক না কেন বিচার অবশ্যই করা হবে বলেও জানিয়েছেন তিনি। ঠিক না, যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যেও হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে। বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের ব্যাপারে ঢাকা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যে বেঁচে থাকা মুক্তিযোদ্ধারা মর্মাহত হবেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের বিজয় দিবসকে নির্দেশ বলে দাবি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যক্তিগত ফেসবুক থেকে 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে ভারতের সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মোদীর এই স্ট্যাটাসে তীব্র নিন্দা আর প্রতিবাদের ঝড় উঠেছে দেশে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে বাংলাদেশ নিজস্ব অবস্থান জানাবে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছেন, মোদীর স্ট্যাটাসে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কষ্ট পেয়েছেন। 52 বছর হয়ে গেছে এই 16 ডিসেম্বরের, এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছে, যারা বেঁচে আছেন আমি মনে করি তারাও আহত হবেন তথায়, কারণ আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখি। সকালে বাংলাদেশ মেরিন একাডেমির 3য় ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। বিকেলে নীলফামারীর সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্জিস আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিজয় ও স্বাধীনতা দিবস কোনো দল এবং পরিবারের বিষয় নয়। বিগত শেখ হাসিনা সরকারের আমলে যারা তার মতাদর্শের বিরোধিতা করেছেন তাদের গুম, খুন এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদীর বিরোধী, যে উগ্র সাম্প্রদায়িক মোদী মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, সম্পর্ক হবে দেশের সাথে দেশের, ব্যক্তির সাথে ব্যক্তির নয়, দলের সাথে দলের নয়। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে
যদি পৃথিবীর কোন দেশ, কোন দল, কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব। ঢেলে সাজানো হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মকর্তাদের পদোন্নতি পেতে আগের মতো চলবে না লবিং তদবির, থাকছে না সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার বাধ্যবাধকতা। জনপ্রশাসন সংস্কার কমিশন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিবিধি অনুযায়ী জনগণের স্বার্থে কাজ করার কথা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। গত 15 বছরে তো বটেই, সব সরকারের আমলেই সরকারি চাকরিজীবীদের অনেকেই জনগণের সেবকের বদলে আচরণ করেছেন অনেকটা প্রভুর মতো। জনস্বার্থ বরাবরই ছিল উপেক্ষিত। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, টাকা না দিলে গতি থাকে না কাজে, আর বদলি পদোন্নতিতে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ তো ওপেন সিক্রেট। বিগত 3টি জাতীয় নির্বাচন থেকে শুরু করে গুম, খুন ও অর্থ পাচারে অভিযুক্ত আওয়ামী লীগ সরকার সহযোগী হিসেবে পাশে পেয়েছে অন্যতম দুর্নীতিগ্রস্ত এই খাতকে। এ অবস্থায় দায়িত্ব নিয়েই জনপ্রশাসন ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সাংবাদিকদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময়ে উঠে আসে সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে দলীয় হস্তান্তরের বিষয়টি। আগের কালচারটা হয়ে গেছিল এই 15 বছরে, এই ধরাধরি করা, লোকাল এমপিকে ধরে এমপি তখন তদবির করে আমার এই ওসি এরে নিতে হবে, আমার কি বলে ইউএনও অমুকের দিতে হবে। তারা নিয়ে যেতেন কারণ যে যেতে চায় সে তার সঙ্গে এই যাওয়াটা এবং নেওয়াটা দুইটার মধ্যেই হলো অসৎ উদ্দেশ্য। মানে একটা অবক্ষয় যেটা হয়েছে, এটা সার্বিক অবক্ষয় হয়েছে এবং এখানে জাস্ট বিউরোক্রেসিকে সংশোধন করা যাবে না যদি না আমরা ওভারঅল কান্ট্রির যে মানে আবহ যেটা সেটা আমরা নতুন করে সৃষ্টি না করতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চাকরিতে মানে রিক্রুটমেন্ট বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না, কোথাও থাকবে না। সরকারি কর্মকর্তাদের সম্বোধন নিয়েও নানা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংস্কার কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্যার সম্বোধনের বাধ্যবাধকতা নেই। বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল, পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হইতো। আপনারা জানেন তো, আপনারা মিডিয়াতে আছেন না? 5ই আগস্টের পরে থেকে এটা শেষ। এখন হলো আমরা পুরুষ অফিসার জনাব অথবা মিস্টার এবং ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি যে এমএস, না ম্যাডামও অনেকে লিখতে পারে, কোনো অসুবিধা নেই। আর এসিল্যান্ড, ডিসি, ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ, তারা আসলে ভাই বোন এখন বেশি, মাঠে বোন অফিসার বেশি। ইউনো দেখেন, এসিল্যান্ড দেখেন, ডিসি দেখেন, মহিলা প্রচুর পাবেন এবং দে আর ডুইং গুড, দে আর ডুইং ওয়েল। ঘুষ চাইলে দরজা বন্ধ করে দেন, তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন। আমি পাবলিক মিটিং এর চেয়ে বেশি বলতে চাই না। সরকারি চাকরিজীবীদের জনগণের সেবক হয়ে ওঠার ব্যাপারে গুরুত্বারোপ করেন কমিশনের ছাত্র প্রতিনিধি। যে আমাদের আজকে সবাই বলতেছে, স্যাররা বলতেছে, আমি খুব বেশি আমি করি যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে হচ্ছে পদোন্নতি হবে। এটা কেন মানে আমি আমার জায়গা থেকে বলছি, আমি আপনাদের জায়গা থেকে প্রশ্নটা করতাম যে একটা সরকারি অফিসার তার পারফরমেন্সের মাধ্যমে কেন তার পদোন্নতি হবে না? এছাড়া জনপ্রশাসন বিষয়ক যৌক্তিক তথ্য সাংবাদিকদের দেওয়ার ব্যাপারেও সুপারিশের আশ্বাস দিয়েছে সংস্কার কমিটি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন থেকে তারা এই দাবি জানান। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, হত্যাকাণ্ডে নিরপরাধ অনেকেই শাস্তি পেয়েছেন, প্রকৃত অপরাধীদের কিছুই হয়নি। নিরপরাধীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। অভিযোগ করেন, বিগত সরকার ওই হত্যাকাণ্ডের তদন্তের নামে মশকরা করেছে। অন্তর্বর্তী সরকারকে বিলম্ব না করে দ্রুত আলাদা কমিশনের মাধ্যমে আবারও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করার আহ্বান জানান তারা। এদিকে বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিটিতে সদস্য থাকবেন 7 থেকে 9 জন। কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি,
প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই মামলার পুনঃতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিনের লেখা মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর রাবা কনভেনশন সেন্টারের ইগল হলে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 1971 সালে রংপুর অঞ্চলে মুক্তিযুদ্ধের নানা ঘটনা এবং পরবর্তীতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বইটিতে বিস্তারিত তুলে ধরেছেন লেখক নাসির উদ্দিন। সেনাবাহিনীতে চাকরিতে থেকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার বাস্তবতা অনুষ্ঠানে তুলে ধরেন মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন। বই ও লেখক সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন বক্তারা। আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ বই দলিল হিসেবে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আলোচকরা। আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। উপদেষ্টাদের মধ্যে পতিত সরকারের যেসব দোষও রয়েছে তাদেরকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন আমরা বিএনপির পরিবারের উপদেষ্টা এম রাশিদুজ্জামান মিল্লাত। বিকালে জামালপুর জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন সহ অন্যরা। স্মার্ট সিটি নির্মাণের সেমিনার করেছে বাংলাদেশে নিযুক্ত কোরিয়া দূতাবাস। রাজধানীর একটি হোটেলে সেমিনারটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কোট্টার জেনারেল ডিরেক্টর কিম শামসু, ইএসি এর ভাইস প্রেসিডেন্ট লি চংহো, চিফ অব আরবান রিসোর্স বিভাগের প্রধান ডক্টর চো ইয়ং টেই, দোহোয়া ইঞ্জিনিয়ারিং শাখা ব্যবস্থাপক হং জং উক, প্রফেসর অব এনভায়রনমেন্ট এবং এনার্জি বিভাগের ডেপুটি ডক্টর আশিকুর রহমান জোয়ারদার সহ অন্যরা। আগামী 19 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের এসএমসি প্লাস ইডব্লিউ ইন্টার স্ম্যাশ 2024। ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাসের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি আয়োজন করবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। 5 দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেবে দেশের 40টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার খন্দকার শামীম রহমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের মডারেটর ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন খান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। টুর্নামেন্ট অনুষ্ঠানে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেস। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা দিবস। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত মরিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনটি পালন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইমামুল কবির শান্তর সমাধি ও শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আসনুল কবির, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মুস্তাফিজুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শাহ ই আলম, রেজিস্ট্রার ডক্টর পার মুশিউর রহমান সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। ব্যাংক ও আর্থিক খাতের 60% বেশি লেনদেন এখন ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। এ হার শিগগিরই শতভাগে উন্নীত হওয়ার আশা ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারের। ডিজিটাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শুধু ব্যাংক নয়, আর্থিক খাতের জন্য 2024 সাল ছিল বেশ চ্যালেঞ্জিং। সব বাধা কাটিয়ে উঠতে উদ্ভাবনী ডিজিটাল পদ্ধতি নিশ্চিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ডিজিটাল অন্তর্ভুক্তিতে উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের জন্য 30 জন পার্টনার প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষার ব্যবস্থাটি স্থায়ী করার পরামর্শ বিশ্লেষকদের। গুম খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, গণহত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। 80,000 কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা রেহানার বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তারেক রহমানের, নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলেছেন নেতারা। আগামী সংসদ নির্বাচন হবে ব্যালটে, জানিয়েছেন সিইসি। নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা, বলেছেন প্রেস সচিব। দিন তারিখ ঠিক করবে ইসি। বিজয় দিবস নিয়ে মোদি স্ট্যাটাসের ব্যাপারে প্রতিক্রিয়া দেবে ঢাকা। বাংলাদেশের মানুষ ভারত নয়, মোদি বিরোধী, মন্তব্য সার্জিস আলমের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision-news। ধন্যবাদ। শুভরাত্রি।